প্রথম ধাপে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নৌকার ৭১ প্রার্থী। দুর্বল হবে স্থানীয় সরকার ব্যবস্থা, মত বিশেষজ্ঞদের। রাজধানীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে সিএনজি অটোরিকশা। ২ থেকে ৩ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীকে। ঢাকা ও নারায়ণগঞ্জে ৪ নদীর সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণে ধীরগতি। ৩ বছরে কাজ হয়েছে মাত্র ৪২ ভাগ। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ। ৭৩ ভাগ কাজ সম্পন্ন বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারালো ব্রাজিল। আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচ গোলশূন্য ড্র। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। প্রথম ধাপে ৩৬৪ ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার ৭১ প্রার্থী। বিরোধী দল ভোটে না আসায় দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে চলমান প্রক্রিয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করবে। জুনে প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয় পান আওয়ামী লীগের ১৪৮ প্রার্থী। এর মধ্যে ১২০ জন সরাসরি ভোটে, ২৮ জন চেয়ারম্যান হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে স্বতন্ত্র ৪৯ আর ৩ রাজনৈতিক দল থেকে নির্বাচিত হন ৭ জন। সেপ্টেম্বরে প্রথম ধাপের দ্বিতীয় পর্বে ১৬০ ইউপির ১১৯টিতে জয়ী নৌকার প্রার্থীরা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ৪৩ জন। স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছে ৩৬টিতে, একটিতে জিতেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী। প্রথম ধাপে মোট ৩৬৪ ইউপির ৭১টিতে ভোটই হয়নি। প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। এ অবস্থায় ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদেও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন যদি এরকমভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় অথবা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। এইখানে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খেলাটা খেলছেন তারা ভাবছেন যে এটা একটা ভালো খেলা, আমরা এটা খেলতে পারি। সেখানে রেফারি তাদেরকে হলুদ কার্ড বা লাল কার্ড কিছুই দেখাচ্ছে না, যেটা তাদের ক্ষমতার মধ্যে আছে। তবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দায় আওয়ামী লীগের নয়। যেসব বিশেষজ্ঞরা বলেন, আমরা তাদেরকে বলব যে তারা অনুরোধ করে তাদেরকে নির্বাচনে আনুক। নির্বাচনে পরাজয় ভেবে যদি কেউ নির্বাচনে না আসে, সেখানে আমাদের কি করার আছে বলেন? আমরা কি করতে পারি তাদেরকে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা অসাংবিধানিকও কিছু নয়, অগণতান্ত্রিকও কিছু নয়। ধানের শীষ এমন পচা পড়ছে যে ধানের শীষে কেউ ভোট দিতে চায় না। সুতরাং তারা দেখা যাবে যে তাদের প্রার্থীকে অন্য কোনো মার্কা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের মতে স্থানীয় সরকার সহ যে কোনো নির্বাচন বর্জন বিএনপির জন্য আত্মঘাতী। অস্তিত্ব রক্ষায় দলটির ভোটে আসা দরকার বলে মনে করছেন তারা। তবে বিএনপিকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে না আওয়ামী লীগ। কখনো কখনো তাদের মধ্যে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। মিটার অনুযায়ী ভাড়া না নিয়ে কন্ট্রাক্টে চলাচল যেন নিয়মে পরিণত হয়েছে। ফলে গন্তব্যে পৌঁছতে মানুষকে গুনতে হচ্ছে ২ থেকে ৩ গুণ ভাড়া। এদিকে সিএনজির দরজার সিট কিনে চালকের পাশে থাকায় নিরাপত্তা নিয়েও শঙ্কা জানিয়েছে মানুষ। প্রথম ২ কিলোমিটার ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা। এই হারে ভাড়া নির্ধারণ করে দেয়া হলেও অধিকাংশ সিএনজি চালকই তা মানছেন না। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করেন অধিকাংশ সিএনজি চালক, ফলে বাধ্য হয়েই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। এদিকে দৈনিক জমার পরিমাণ ৯০০ টাকা নির্ধারণ করা হলেও মালিকরা ১,০০০ থেকে ১২০০ টাকা আদায় করেন বলে দাবি সিএনজি চালকদের। কখনই মিটারে যায় না, ওরা সবসময় আপনি এইভাবেই মানুষের উপর, সাধারণ পাবলিকের উপর জুলুম করতেছে। গাড়ির জমা ৯০০ টাকা, সে জায়গায় ১২০০ টাকা নিচ্ছে। আপনারা কি এটা বলতেছেন না? পুলিশ যে হয়রানি করতেছে সেটাও তো আপনাদের বলার দরকার। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী ছিনতাই রুখতে সিএনজিগুলোতে খাঁচা সংযোজন করেছেন মালিকরা। তবে এটির সিটকেনি থাকে ড্রাইভারের পাশে। এতে ছিনতাই প্রবণতা আরও বাড়তে পারে বলে শঙ্কা যাত্রীদের।
একটা দুর্ঘটনা ঘটলে পরে হয়তো ড্রাইভারের কিছু হলো, আমি সুস্থ আছি, আমি যে বের হয়ে আসব, বের হওয়ার সুযোগটা অনেক সময় থাকে না, ছোট ছোট জালির ভিতর দিয়ে আমি কিন্তু এটা খুলতে পারি না। দ্বিতীয় হলো গিয়ে আমি বলবো এখানে যে ছিনতাইয়ের সময় চালকের সাথে যদি ছিনতাইকারীর কোনো একটা যোগসূত্র থেকে থাকে তাহলে কিন্তু আমি অনেকটা বন্দি অবস্থায় আছি। বিআরটিএ বলছে শুধু অভিযানই সমাধান নয়, নৈরাজ্য কমাতে প্রয়োজন যাত্রী ও চালকের সচেতনতা বাড়ানো। আমাদের মোবাইল কোর্টের সামনে পড়লেও যাত্রীরা স্বীকার করে না যে আমি আসলে মিটারে যাচ্ছি না, আমি যে ভাড়ায় যাচ্ছি, কন্ট্রাক্টে যাচ্ছি, এই কথা কিন্তু স্বীকার করে না। মালিক, ড্রাইভার, যাত্রী, এটা সবারই সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিআরটিএর তথ্য অনুযায়ী রাজধানীতে যাত্রী পরিবহনে চলাচল করে প্রায় 13,000 নিবন্ধিত সিএনজি অটোরিকশা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা নারায়ণগঞ্জের 4 নদীর সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। আগামী জুনে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 42%। অজুহাত হিসাবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন করোনা মহামারী ও টেন্ডারে দেরি, উচ্ছেদে বাধার কারণেই ধীর গতিতে এগোচ্ছে কাজ। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটি নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। প্রকল্প ব্যয় ধরা হয় 848 কোটি 55 লাখ টাকা। তবে 3 বছরে কাজের অগ্রগতি হয়েছে মাত্র 42%। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরের প্রকল্পের কাজ কিছুটা দৃশ্যমান হয়েছে। বালু ও শীতলক্ষ্যা নদীর তীরে বাস্তব কাজের তেমন কোনো অগ্রগতি নেই। সর্বোচ্চ আদালতের রায়কে অগ্রাহ্য করে নদীর পেটের মধ্যেই পিলার দেওয়া এবং অনেক ক্ষেত্রেই অত্যন্ত নিম্নমানের পিলার দেওয়ার মধ্যে দিয়ে যারা এই অন্যায় কাজগুলি করছে তাদেরকে সহযোগিতা করা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই সরকারের মূল চেতনা বিরোধী অবস্থান নিয়ে এটাকে ধীরগতি করা অথবা করতে না দেওয়া, এবং সবশেষে একদিকে যখন পুরো উচ্ছেদ অভিযান চলছে তখনই তাদের উচিত ছিল এগুলোর উচ্ছেদের পরপরই কার্যকর করা। এ প্রকল্পের আওতায় 52 কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে 30 কিলোমিটারের কাজ চলছে। এছাড়া 4 নদীর সীমানা নির্ধারণে 10,820টি পিলার বসানোর কথা ছিল, সেটি কমিয়ে এখন 7,500 এসেছে। এর মধ্যে প্রায় 4,100টি পিলার দৃশ্যমান। তবে পিলার স্থাপনের কাজেও অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি কাজের ধীরগতির কথাও স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পিলার অনেক জায়গায় শুকনা মৌসুমে মাটিতে বসাতে হয়, কারণ প্লাবনের কারণে অনেক সময় পানির জন্য কাজ করা যায় না। আর দ্বিতীয় হলো যে 2020-এর মার্চ মাসে হঠাৎ করেই কোভিড সংক্রমণ আসলো, তখন আমরা শ্রমিক পাচ্ছিলাম না, 6-7 মাস আমাদের বসে থাকতে হয়েছে। তা আমাদের কাজ মোটামুটি এখন এগিয়ে যাচ্ছে। পিলারের কাজ ঢাকা প্রান্তে আমাদের 80% শেষ হয়ে গেছে, উচ্ছেদও আমাদের প্রায় 80 থেকে 85% শেষ। যদি কোনো পুনর্দখল হয়ে থাকে সেগুলো আমরা ছোটোখাটো উচ্ছেদ করে পিলার বসাচ্ছি। এদিকে এই প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 179 কোটি 85 লাখ টাকা। অন্যদিকে কাজ আশানুরূপ না হলেও প্রকল্পের ব্যয় প্রায় 333 কোটি টাকা বাড়িয়ে 1,181 কোটি 10 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। এর ফলে চীনের সাংহাই নগরীর আদলে ওয়ান সিটি টু টাউন ধারণায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে টানেলের 73% কাজ শেষ হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি টানেল ঘিরে অন্যান্য অবকাঠামোর কাজও দ্রুত শেষ করতে হবে। কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তে মাটির নিচে উকি দিচ্ছে বিশাল টানেল বোরিং মেশিন। গত ডিসেম্বরে আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু হয়েছিল এই যন্ত্র দিয়ে। প্রায় 2400 মিটারের টিউব খননের মাধ্যমে শেষ হলো টানেলের মূল খনন কাজ, যা ছিল এই প্রকল্পের সবচেয়ে জটিল অংশ। টানেল বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে সময় লেগেছিল 17 মাস। দ্বিতীয় টিউব খননে 7 মাস কম সময় লেগেছে। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় টিউব দুটির প্রশস্ততা 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। খনন কাজ সম্পন্ন হওয়ার পরে এখানে যে টিবিএম মেশিন সেটা আমাদেরকে ডিসমেন্টেল করে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার করতে আমাদের প্রায় 2 মাস 2.5 মাস সময় লাগবে। এবং আমরা এই টিউবের মধ্যে ল্যান্ডস্লেপ, যেটার উপর দিয়ে গাড়ি চলবে, সেটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করতে আমাদের জানুয়ারি মাস থেকে এটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করা হবে।
ব্যবসায়ীরা বলছেন টানেল নির্মাণের পাশাপাশি এগিয়ে নিতে হবে সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোর কাজও, নইলে সম্ভাবনার যে দুয়ার খুলতে চলেছে তা পূর্ণতা পাবে না। যদি বিনিয়োগ বান্ধব এবং আমাদের অন্যান্য যেই পর্যটন বান্ধব এরিয়া হিসেবে যদি এই টানেলকে আমরা ইউজ করতে চাই, টানেলের মাধ্যমে যদি আমরা এই সুবিধাগুলোকে পেতে চাই, তাহলে আরও বেশ কিছু কাজ এখানে আছে। দক্ষিণ চট্টগ্রামের সাথে একটা কানেক্টিভিটি পুরো বাংলাদেশের সাথে হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। এবং কানেক্টিভিটি যেখানে বাড়বে সেখানে শিল্প হবে, সেখানে ব্যবসা হবে। 2019 সালে 24 ফেব্রুয়ারি টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে প্রায় 5,900 কোটি টাকা। করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে মাত্র 10 মাসে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটি টিউবের মাঝখানে 3টি সংযোগকারী পথ স্থাপন করা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর উত্তরায় বেআইনিভাবে প্লট বরাদ্দ নিয়ে অবৈধ অর্থের মাধ্যমে নয়তলা ভবন করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক আনোয়ার প্রধান। 2011 সালে ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করান সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সেই বছরই বরাদ্দ হয় 3 কাঠার প্লট। পরে প্রভাব খাটিয়ে 3 কাঠার প্লটকে 5 কাঠা করানোর অভিযোগ আনে দুদক। 2012 সালে সেই প্লট উত্তরা 4 নম্বর সেক্টরের একটি 5 কাঠার প্লটের সঙ্গে বদল করে তোলেন 9তলা বাড়ি। বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জন, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছে দুদক। অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজ ভাই এবং নিজের আত্মীয়দের নামে বেনামে অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নাই, তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং অনুসন্ধানে 7 কোটি 14 লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধানও পায় দুদক। প্লট জালিয়াতির কাজে বিচারপতি সিনহাকে রাজকের কোন কোন কর্মকর্তা সহায়তা করেছে তাও খতিয়ে দেখবে তারা। এখন তদন্ত শুরু, মামলার রুজু হয়েছে। পরবর্তী স্টেপ তো পুরো তদন্ত এবং আসামি হাজির করা, আদালতে সোপর্দ করা, সেই প্রক্রিয়ায় যেগুলো প্রয়োজন সেগুলো করছে। এছাড়া এস.কে. সিনহা ঘুষ নিয়েছেন এমন মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দায়ের মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনানি লাইসেন্স নিয়ে অনুমোদনহীন ওষুধ তৈরি ও বিক্রির দায়ে স্টার ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় 50 লাখ টাকার অনুমোদনহীন ওষুধ। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী স্টার ল্যাবরেটরিজের 75 ধরনের ওষুধ তৈরি করার কথা। ইউনানি লাইসেন্স থাকলেও কোম্পানিটির অধিকাংশ ওষুধ তৈরিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীতিমালা না মানার অভিযোগ। জিরো সাইজ ক্যাপসুলে 500 নিচে হয় না, আমাদের 500, ওই জন্য 500 অনুমোদন কি করে না আছে 250 অনুমোদন। তাহলে 500 কেন বানাচ্ছেন? জিরো সাইজে 500 ধরে, এই জন্য 250 অনুমোদন কেন নিলেন? তাহলে 500ই নিতেন। জি সেটাই নেওয়া উচিত ছিল। অনুমোদনের বাইরে কেন গেলেন সেটা একটু বলেন। তাহলে আপনি কি অপরাধ করলেন না? বেশ কিছু অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এতে 7 ধরনের অনুমোদনহীন ওষুধের সন্ধান মেলে। এইখানে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছে, কিন্তু তাদের যে অনুমোদন আছে এটা অ্যামাইনো অ্যাসিড কোনো কিছুই নাই। এটা বলছে লিভার সিরোসিসে ইউজ হয়, কিন্তু তাদের যে অনুমোদন আছে সেটা সাধারণ দুর্বলতার ক্ষেত্রে ইউজ হয়। যারা লিভার সিরোসিসে আক্রান্ত হচ্ছে তারা এই ওষুধ খেয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, তাদের ওষুধ তো ভালো হচ্ছে না, তারা আরও বেশি কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। নিজেরা তৈরি না করে বিদেশ থেকে মানহীন বেশ কিছু ওষুধ এনে চড়া দামে বিক্রির অভিযোগও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ওষুধ প্রশাসন অধিদপ্তর এটা নিয়ে জিরো টলারেন্সে আছি। যে কোনোভাবে ইনফরমেশন যদি আমরা পাই নকল ভেজাল যারা করে এদেরকে আমরা সতর্ক করতে চাই। এরপর থেকে কোথাও পেলে আমরা সরাসরি ওই অভিযান যাব। অনুমোদনহীন নিম্নমানের ওষুধ বাজারজাত করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে গুলশান 1 নম্বরের জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের একজন আব্দুল কাদের নিজেকে অতিরিক্ত সচিব বলে পরিচয় দিতেন। সহযোগীদের নিয়ে বিপুল অঙ্কের ঋণ ও সরকারি বিভিন্ন কাজের সুযোগ দেওয়ার নামে করছিলেন প্রতারণা। তার সঙ্গে দেখা করতে লাখ টাকা ভিজিটিং ফি, কাজের আগে মোটা অঙ্কের অর্থ এবং জামানত হিসেবে চেক গ্রহণ ছিল প্রতারণার কৌশল। এরই মধ্যে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সে এই অ্যাডিশনাল কার্ডটা ব্যবহার করে সে হাজার হাজার মানুষকে প্রতারণা করেছে। যেমন সে ম্যাট্রিক পাস করে নাই, সে প্রিন্স মুসাবিন শমশের যে ডেট সে কোম্পানির সে হলো লিগ্যাল অ্যাডভাইজার। বিভিন্ন সময় মন্ত্রণালয়ে গিয়ে সে ওই যে 200 কোটি 250 কোটি টাকা লোন পায় দেওয়া, তারপরে 200 কোটি 250 ওয়ার্ক অর্ডার, এগুলির মানুষের কাছ থেকে সে ভুয়াভাবে তৈরি করে। বিনা জামানতে ঋণের অ্যাপস ভিত্তিক প্রতারক চক্রে 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। চীনা নাগরিকদের যোগসাজশে যাদের বিরুদ্ধে মাসে 200 থেকে 300 কোটি টাকা পাচারের অভিযোগ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিকাশ ও নগদের মাধ্যমে চলে লেনদেন। টাকাওয়ালা, র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান সহ বাহারি নামের অ্যাপসের ছড়াছড়ি নেট দুনিয়ায়। স্বল্প সুদে জামানতবিহীন ঋণের আকর্ষণীয় বিজ্ঞাপন। টার্গেট বেকার ও নিম্ন আয়ের মানুষ। নির্দিষ্ট অ্যাপের নিবন্ধন করলেই মিলবে 3 থেকে 7 দিনের জন্য 3000 টাকা পর্যন্ত ঋণ। তবে তা নিতে প্রসেসিং ফি বাবদ কেটে রাখা হয় 810 টাকা। এখানেই শেষ নয়, 7 দিনে পরিশোধ করতে না পারলে 200% সুদ। এভাবেই সুদের জালে ফাঁসিয়ে চীনা 6টি অ্যাপের মাধ্যমে 10 লাখ গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে 200 থেকে 300 কোটি টাকা পাচার হচ্ছে চীনে। কিছু চীনা নাগরিক বাংলাদেশি এজেন্টদের সহায়তায় এসব অ্যাপের মাধ্যমে অল্প সুদে ঋণ নেয়ার নামে অবৈধ উপায়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়ার পাশাপাশি মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে। অ্যাপসগুলো পরিচালিত হচ্ছে চায়না থেকে। 2190 টাকা তার মূল ইনভেস্টমেন্ট, সে কিন্তু প্রায় 4000 টাকার মতো কিন্তু নিয়ে নিচ্ছে, প্রায় 2 শতাধিক। এবং টাকাগুলি যেহেতু বিদেশি বাংলাদেশি মিলে করছে, এটার পরবর্তী টাকাগুলি কোথায় যায় সেই বিষয়গুলি, মানি লন্ডারিং হয় কিনা সেই বিষয়গুলি দেখ। ডিবি জানাচ্ছে, প্রথমে এরা ফেসবুক ও ইউটিউবে বুস্টিংয়ের মাধ্যমে অ্যাপগুলোর চটকদার বিজ্ঞাপন দেয়। আগ্রহীরা অ্যাপ ডাউনলোড করে ঋণ নিতে গেলেই দিতে হয় জাতীয় পরিচয়পত্র সহ ব্যক্তিগত সব তথ্য। এরা কৌশলে অ্যাপের মাধ্যমে ফোনের সব তথ্যও নিয়ে নিচ্ছে। ইতিমধ্যে আমরা 5 জনকে গ্রেপ্তার করছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা বাকি এদের আরো অনেক কিছু জড়িত আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারে আইনের আওতায় এনে কোনো ধরনের অনুমোদন ছাড়াই থান্ডার লাইট টেকনোলজি, নিউ ভিশন ফিনটেক ও বেসিক ডেভেলপমেন্ট সোসাইটির নামে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল এই সুদের ব্যবসা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে 10 লাখ ডোজ করে অক্সফোর্ডের টিকা রপ্তানির অনুমতি পেল সেরাম ইনস্টিটিউট। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই টিকা পেতে সেরামের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। তবে মার্চ থেকে ভারতে করোনা তীব্র রূপ নিলে টিকা আসা বন্ধ হয়ে যায়। সেরাম পরিচালক প্রকাশ কুমার সিং আগস্টে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর কাছে টিকা রপ্তানির অনুমতি চেয়েছিলেন। পরে দিল্লি জানিয়েছিল অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি আবারও শুরু হতে পারে। সেরামের কাছ থেকে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা কেনার চুক্তি করে সরকার। এর মধ্যে দেশে এসেছে 70 লাখ। প্রথমবার স্থানীয়ভাবে ব্যবসার পরিবেশ সূচক প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড পলিসি এক্সচেঞ্জ। 10টি সূচকের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে অবকাঠামো খাতে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সহায়তা করবে এই সূচক। কোনো দেশে ব্যবসা করা কত সহজ তা নিয়ে প্রতিবছর ইজ অব ডুইং বিজনেস নামে বৈশ্বিক সূচক প্রকাশ করত বিশ্বব্যাংক। কিন্তু অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় এবছর থেকে তার প্রকাশ না করার ঘোষণা দেয় সংস্থাটি। প্রতিবেশী দেশের মতো এবার বাংলাদেশ প্রকাশ করল ব্যবসার পরিবেশ সূচক, যেখানে বাংলাদেশের সার্বিক স্কোর 61.01। ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সহায়তায় এই ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশে ব্যবসার পরিবেশ কেমন, বিনিয়োগের সুযোগ কেমন তা জানা সম্ভব হবে।
যে 10টি সূচকের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে এর মধ্যে ব্যবসা শুরুর সূচকে দেশের স্কোর 68.91, প্রযুক্তিতে 57.7, উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তিতে স্কোর 50.78 এবং সবচেয়ে পিছিয়ে থাকা বৈদেশিক ব্যবসা সহজীকরণ সূচকের স্কোর 49.43। সূচকটি বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকায় বিনিয়োগের সুযোগ কমলেও চট্টগ্রামে বাড়ছে। 10টি মানদণ্ডের 4টিতেই শীর্ষে আছে চট্টগ্রাম। বিভিন্ন মেগা প্রকল্পের কাজ চলমান হওয়ায় এক্ষেত্রে উন্নতি হচ্ছে। দেশের 8 বিভাগের বিভিন্ন খাতের 450 উদ্যোক্তার উপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি হয়েছে। এতে দেখা যায় ঢাকা চট্টগ্রামের চেয়ে দেশের অন্যান্য অঞ্চলে ব্যবসা শুরু তুলনামূলক সহজ। ব্যবসার পরিবেশ উন্নয়নে এই সূচকের পাশাপাশি বিজনেস লজিস্টিক সূচক প্রকাশের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশ এগিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতা বজায় রাখতে এই সূচকটি দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। তবে একে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে সবার মধ্যে, আর প্রতি বছরই এটি প্রকাশ করতে হবে। এমসিসিআই বলছে এই প্রতিবেদনকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য করতে আগামী বছর থেকে আরও সমৃদ্ধ আকারে প্রকাশ করা হবে। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে মোটা ও নাজির শাইল চালের দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে অন্তত 2 টাকা। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। একই অবস্থা সবজির বাজারেও সব ধরনের সবজি কেজিতে 50 টাকার ওপরে বিক্রি হচ্ছে। আরও জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, এই যে যেমনটি জানছিলাম যে হঠাৎ করে বাজারে আবার চালের দাম বৃদ্ধি এবং সেই সাথে সবজির বাজারের কিন্তু আমরা গত 3 সপ্তাহ ধরেই দেখছি যে বাজারে দামের ঊর্ধ্বগতি অনেক বেশি পরিমাণে। এটি আসলে কেন? এবং আজকের আরেকটি যে বিষয়টি আমরা জানতে পারলাম যেটি দেখেছি যে দাম বেড়েছে পেঁয়াজের। তো হঠাৎ করে পেঁয়াজের আসলে 15 টাকা করে দাম বিক্রির বাড়ার কারণটা কি, এবং এটি মনিটরিংয়ে আসলে বাজারে কোনো ধরনের কোনো টিম দেখছেন কিনা, বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা আজকে সকাল থেকে মাছের বাজার, সবজির বাজার, সেই সঙ্গে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এবং চালের বাজার, আমরা এই বাজারগুলোতে ঘুরে একটা জিনিস দেখতে পেলাম যে হঠাৎ করেই নিত্য পণ্যের বাজারের পেঁয়াজের দাম কেজিতে গত সপ্তাহে যেটি 45 টাকার মধ্যে বিক্রি হতো, আজকে সেটি প্রায় 20 টাকার মতো বেড়েছে। কারণ আমরা দেখছি যে 65 টাকা কেজিতে বেড়েছে। এবং আরেকটি বিষয় এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম বিক্রেতাদের কাছে যে আসলে এটি বাড়ার কারণ কি। এখন তারা বলছেন যে যেহেতু বর্ষা মৌসুম, সেহেতু পেঁয়াজের আসলে যে পরিমাণ মজুদ রয়েছে সেখান থেকে চাহিদা বেড়ে যাওয়ার কারণেই তারা বিভিন্ন মোকাম থেকে বেশি দামে কিনছেন, যার কারণে তারা বেশি দামে বিক্রি করছেন। আর অন্যান্য যেসব পণ্য, যে আমরা সবজি আমরা দেখছি প্রায় সব ধরনের সবজির সরবরাহ কিন্তু বাজারে রয়েছে, কিন্তু বিক্রেতারা যেটা বলছেন সেটা হচ্ছে যে কোনো সবজি আমরা দেখছি 60, 65, 70 এর নিচে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র আমরা দেখেছি যে পেঁপে শুধুমাত্র 40 টাকা কেজিতে কিংবা 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর যেসব সবজি যেমন পটল, ভেন্ডি, সেই সঙ্গে যেসব আরও যে ধরনের সবজি রয়েছে সবগুলো সবজি 65, 70, 80 টাকা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা টমেটো আজকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এটি কিন্তু একেবারে অস্বাভাবিক, যেটা ক্রেতারা বলছেন, এবং বলছেন যে বাজার মনিটরিং যদি বাড়ানো না হয় তাহলে কিন্তু আসলে এটা বৃদ্ধি পেতেই থাকবে। এবং আমরা বাজার মনিটরিংয়ে আসলে সরকারের পক্ষ থেকে তদারকি করার কোনো সংস্থা কিংবা কাউকে আমরা দেখতে পাইনি। তবে যারা এখানে ক্রেতা রয়েছেন তারা বলছেন যে অবশ্যই মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা উচিত এবং এই যে পণ্যের দামগুলো অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত। তো এই ছিল আমার কাছে থাকা মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে এখনকার সর্বশেষ অবস্থা। রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সোহেল রানা। এবারে কাঁচা বাজার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রাম কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আমরা ঢাকার বাজারে দেখছি যে হঠাৎ করেই চালের দাম বৃদ্ধি এবং সেই সাথে পেঁয়াজের দামেও একটা বিস্তর দাম বাড়া লক্ষ্য করা যাচ্ছে ঢাকার বাজারে। সেক্ষেত্রে চট্টগ্রামের বাজার পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং বাজার মনিটরিংয়ে আসলে কোনো ধরনের টিম কাজ করছে কিনা সেটিও জানাবেন।
সারা দেশের মতো চট্টগ্রামেও বলা যায় অনেকটাই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে সব ধরনের পণ্যের দামই কিন্তু এখন কিছুটা বাড়তির দিকে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি সবজি বাজারে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁধাকপি এবং পেঁপে ছাড়া বেশিরভাগ সবজিরই দাম কিন্তু 50 টাকার উপরে, এবং সেক্ষেত্রে কিছু সবজি রয়েছে যেগুলো এখন যদিও শীতকালীন সবজি হিসেবে পরিচিত হওয়ার পরও সারা বছর বিক্রি হয়। শিম এবং ফুলকপি এগুলো আমরা দেখেছি একেবারে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহ থেকে 15 দিনের ব্যবধানে আমরা দেখেছি কাঁচামরিচের দাম কিন্তু কিছুটা বেড়েছে, যেটি আমরা 90 থেকে 100 টাকা প্রতি কেজি বিক্রি হতে দেখেছি এর আগে, সেটি এখন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা পর্যন্ত। এবং একই সঙ্গে যে অন্যান্য যেসব সবজিগুলো সেগুলো দাম বাড়ার কারণ আমরা এখানকার বিক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছেন গত বেশ কিছুদিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে সবজির দামটা বেড়ে চলছে, এমনটি তারা জানিয়েছেন। আর কেবল সবজির বাজার নয়, আমরা দেখতে পেয়েছি বিশেষ করে একেবারে মাছ মাংসের বাজারেও একই অবস্থা। বিশেষ করে যে সমুদ্রে মাছ ধরা বন্ধ হওয়ার পর সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রামে এখন আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এবং ব্রয়লার মুরগির দামেও আমরা দেখেছি এক মাসের ব্যবধানে প্রায় আমরা দেখেছি যে 50 থেকে 60 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে। এবং এর বাইরে নিত্য প্রয়োজনীয় যেসব ভোগ্যপণ্য রয়েছে, বিশেষ করে পেঁয়াজের বাজারে আমরা দেখেছি যে প্রতিদিনই আসলে যে 5 থেকে 10 টাকা করে প্রতিদিনই বাড়ছে, এবং তেল এবং চিনির দামের ক্ষেত্রেও আমরা একই ধরনের প্রভাব দেখতে পেয়েছি। তো এগুলো নিয়ে আসলে বাজার মনিটরিং কার্যক্রম তেমন একটা নেই বললেই চলে, এবং খুব একটা পণ্যের দাম খুব বেশি বেড়ে গেলে তখনই মূলত জেলা প্রশাসনের যেই ভ্রাম্যমাণ আদালত কিংবা অন্যান্য যেসব প্রতিষ্ঠান তারা তাদের তদারকি কার্যক্রম চালায়, নয়তো স্বাভাবিকভাবেই এইসব দাম বাড়ার কারণে এখানকার যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রাম সপ্তাহের বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ওমানের নিহত 3 প্রবাসীর লক্ষ্মীপুরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। 3 প্রবাসী সদর উপজেলার পার্বতীনগরের একই পরিবারের সদস্য। স্বজনের মৃত্যুতে হতবিহ্বল তাদের পরিবার। এই ঘটনায় ওমান সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং নিহত স্বজনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি তাদের। ওমান প্রবাসী জিল্লুর রহমানের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সদর উপজেলার পার্বতীপুর এলাকা। পরিবারের সচ্ছলতা ফেরাতে 10 বছর আগে খেজুর বাগানে শ্রমিকের কাজ নিয়ে ওমানে পাড়ি জমান তিনি। এর কয়েক বছর পর চাচাতো ভাই শামসুল ইসলাম ও ভাগিনা আমজাদ হোসেন হৃদয়কে সেখানে কাজের সুযোগ করে দেন। গত 3 অক্টোবর সন্ধ্যায় খেজুর বাগানে কাজ করার সময় ঘূর্ণিঝড় শাহিন আঘাত হানলে পানির স্রোতে তারা ভেসে যান। 2 দিন পর ঘটনাস্থল থেকে 50 কিলোমিটার দূরে জিল্লুর ও শামসুলের মরদেহ পাওয়া যায়, আর বুধবার পাওয়া যায় আমজাদের মরদেহ। আমার একমাত্র ছেলে, আমার এই ছেলের উপরে আমার পুরো ফ্যামিলির নির্ভর। সংসারও আমার 3 নাতি 1 নাতিন, 4 জন, আর আমরা বউ শাশুড়ি মিলে 3 জন, 7 জন। তাদের মৃত্যুর খবরে স্বজনরা শোকে হতবিহ্বল। এ ঘটনায় ওমান সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং নিহত স্বজনদের মরদেহ দ্রুত ফিরে পেতে সরকারি সহায়তার দাবি তাদের। 3 জনে খেজুর বাগানের কাজ করতেন এবং এখানে আমার এই চাচাতো ভাই এর দ্বারা এই সংসারটা চলে। তাদের ফ্যামিলিতে তাকালে আমাদের কলিজা ফেটে যায়। তাই আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে অন্তত হলেও লাশটার পাশাপাশি আমরা যেন কিছু আর্থিক অনুদান আমরা এই ওমান সরকার থেকে পাই। জেলা প্রশাসক জানিয়েছেন নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সে দেশের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আমরা পরিবারের আবেদন পেলে এর সাথে প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের সাথে এবং এমবাসির সাথে যোগাযোগ করে সেটির ব্যবস্থা অবশ্যই আমরা গ্রহণ করব। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী 20 অক্টোবর সারা দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বৃহস্পতিবার বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। হিজরি ক্যালেন্ডারের 12 রবিউল আওয়াল মুসলিম ধর্মাবলম্বীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুদিন। এই দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়।
দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। মহালয়ার মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হলেও মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। আর মাত্র 3 দিন পরেই সেই মাহেন্দ্রক্ষণ। তাই চোখে ঘুম নেই প্রতিমা কারিগরদের। প্রতিমাগুলোকে রঙিন করায় ব্যস্ত তারা। এদিকে উৎসব ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুরু হয়েছে দেবীপক্ষের ক্ষণগণনা। আর মাত্র কয়েকদিন পরেই কৈলাস থেকে মর্তে আসছেন দেবী। তাই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। নিপুণ হাতে প্রতিমার আবয়ব তৈরির পর এবারে রং, পোশাক আর গহনা দিয়ে দেবীকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। শরতের প্রকৃতির মতো উৎসবের রং লাগতে শুরু করেছে মৌলভীবাজার জেলার 961টি মণ্ডপে। তবে শহুরে পূজা আয়োজনের সাথে ভিন্নতা রয়েছে গ্রামীণ উৎসবের। প্রকৃতি আর প্রাণের মেলবন্ধনে ভিন্ন আবহ তৈরি হয়েছে গ্রাম বাংলায়। মাটির যেটা কাজ সেটা আরো 4-5 দিন আগে শেষ করেছে। এখন হচ্ছে রঙের কাজ চলছে এবং রঙের কাজে শেষ পর্যায়ে। করোনার কারণে অনেক মণ্ডপেই যাওয়া হয়নি, শুধু কাছাকাছি যা ছিল ওইগুলোই দেখেছি। তো এবার আশা করছি এই সবগুলো মণ্ডপে ঘুরে দেখতে পারবো। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পোশাকি এবং সাদা পোশাকি পুলিশ ডিপ্লয়মেন্ট, এটা ষষ্ঠীর দিন থেকে অর্থাৎ 11 তারিখ পূর্বাহ্নেই আমাদের জেলা পুলিশের এই নিরাপত্তা আয়োজনটা শুরু হবে। গেল বছর পূজার উৎসবে ছেদ পড়লেও এবার করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় বেনাপোলে আবার ফিরে এসেছে উৎসবের রং। তবে প্রতিমা কারিগররা বলছেন বাজারে রং তুলির দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। চেষ্টা করব যে এই করোনাকালীন আমরা সচেতন মেনে যাতে পুজোটা করতে পারি। রঙের কাজকর্ম সব ঠিকঠাক হয়ে গেছে, কারা এখনো করতে পারেনি। যদি সরকার আমাদের দিকে সুদয় দৃষ্টি রেখে অর্থের বরাদ্দটা একটু বাড়াতো, সকলে খুশি এবং আনন্দিতভাবে পুজোটা পালন করতে পারত। সবার সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আশা আয়োজকদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে? আগামী দুর্গাপূজায় তারা কি কি ব্যবস্থা রেখেছেন? আপনি জেনে থাকবেন যে কুমিল্লাতে কিন্তু প্রতি বছরই প্রায় 750 মণ্ডপে পুরো জেলায় দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে। এর মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে দেখা গেছে যে মন্দিরের বাইরে বিভিন্ন পাড়ায় পাড়ায় এবং বাড়িতে যেসব পুজোগুলো আনুষ্ঠানিকতা শুরু করে তারা কিন্তু এই রবিবারের মধ্যে তাদের প্রতিটি বেদিতে কিন্তু প্রতিমা চলে যাবে এবং সোমবার থেকে ষষ্ঠী পূজা শুরু হবে। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রতিমা তৈরির যে সর্বশেষ কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষ তুলির আঁচড় কিন্তু প্রায় শেষ তুলির আঁচড় কিন্তু প্রতিমার গায়ে লাগছে। আমরা দেখেছি যে প্রতিমার সাজসজ্জার যে প্রস্তুতি সেটি কিন্তু এখন শুরু হয়েছে। রবিবারের মধ্যে বেদিতে প্রতিমা চলে যাবে। আর এখন কিন্তু মণ্ডপ সাজানোর কাজে চলেছে বলে আমরা বিভিন্ন মণ্ডপে দেখেছি এবং মন্দিরে দেখেছি। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা, আমরা আসলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রতিবারের মতো প্রতি মণ্ডপেই পুলিশের সদস্যের পাশাপাশি কিন্তু আনসার সদস্যদের উপস্থিতি থাকবে। এছাড়া মন্দিরের কর্তৃপক্ষ যে স্বেচ্ছাসেবক রাখবেন তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষ করে করোনা যে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ সেক্ষেত্রে কাজ করবে। আমরা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যারা স্বেচ্ছাসেবী থাকবেন তাদের মাধ্যমে আসলে করোনা স্বাস্থ্যবিধি মানাতে হ্যান্ড স্যানিটাইজেশন, মাস্ক ব্যবহারের বাধ্যতামূলককরণ এবং নিরাপদ যে শারীরিক দূরত্ব মেনে চলা সেই সব বিষয়গুলো তারা লক্ষ্য করবেন। তো সেক্ষেত্রে একদম নিরাপদ ভাবে পূজা উদযাপন এবং সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে একদম পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসন পর্যন্ত সবাই কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী সোমবার থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার যে শুরু সেটি কিন্তু কুমিল্লাতে সহ সারা দেশে শুরু হবে। এমনকি এই নিয়ে কিন্তু প্রতিটি মণ্ডপের সামনে সাজ রবও রয়েছে। আলোকসজ্জা থেকে শুরু করে মন্দিরের পবিত্রতা রক্ষাকরণের জন্য বিভিন্ন জায়গা থেকে পুরোহিতদেরকে এনে এই পূজা কার্যক্রম শুরু করার যে প্রক্রিয়া সেটি আগামী সোমবার থেকে শুরু হবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে দুর্গাপূজার সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। জুমের সোনালী ধান হাসি ফুটিয়েছে সাজেক ভ্যালির তীরের জুমিয়াদের মুখে। রাঙামাটির পাহাড়গুলোতে এখন শোভা পাচ্ছে সোনালী ধান। প্রতিটি পরিবার এবারে 25 মনের বেশি ধান ঘরে তুলবেন বলে আশা জুমিয়াদের।
যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে পাহাড়ের অনেক এলাকা থেকে হারিয়ে গেছে জুম চাষ, কিন্তু দুর্গম এলাকায় প্রচলন রয়ে গেছে ঐতিহ্যবাহী জুম চাষের। এমনই এক এলাকা সাজেক তীরবর্তী উদয়পুর। এটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে। এখানে জুমে শোভা পাচ্ছে সোনালী ধান। এবছর উদয়পুরে বিগত বছরের চেয়ে দ্বিগুণ ফলন হয়েছে বলছেন জুমিয়ারা। শুধু ধান নয়, সাথী ফসলেরও ফলন হয়েছে বেশ। একই অবস্থা গোটা পাহাড়ি এলাকায়। ধান লাগাইয়ে নি থিনারি হচ্ছে ধান দলুই ধান এই আমি এই জুমের এই বছর চাষ করছি যে আমাদের খুব ফসল হয়েছে। ধান লাগাইয়ে হুজু লাগাইয়ে গুছে শীতে আরো হেবিজি হুচং। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, হাসি ফুটেছে জুমিয়াদের মুখে। সার্বিকভাবে এবার আমাদের আবহাওয়া অনুকূলে আছে এবং ফলনও খুবই ভালো। তবে ট্রেন্ড যেটা দেখা যায় এতে কিন্তু জুমের আস্তে আস্তে কিছু কমে আসছে, কারণ কিছু বাগান আমাদের পরিণত হচ্ছে যেগুলা জুম চাষ করতো এরকম কিছু জায়গা আমাদের স্থায়ী ফল বাগান রূপান্তর হচ্ছে। এই কারণে আমাদের কিন্তু আস্তে আস্তে হয়তো জুম কমলেও সার্বিকভাবে আমাদের কৃষকরা লাভবান হবে, কারণ তারা ফলের দিকে চলে আছে। এবছর রাঙামাটির দুর্গম এলাকায় প্রায় ৬,০০০ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৭০০ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী ১১ই অক্টোবর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। এবার দুর্গাপূজার আরও খবর জানাতে এবার মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, সার্বিক মৌলভীবাজারে দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি কেমন দেখছেন? আর পূজা উদযাপন কমিটি থেকে কি কি ব্যবস্থা রাখা হয়েছে এই করোনাকালীন সময়ে? পূজা মণ্ডপগুলোতে যে পুজোর উৎসব সেটি শুরু হয়ে যাবে। এই মৌলভীবাজারে এবছর 961টি পূজা মণ্ডপে সার্বজনীন পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং সব মিলিয়ে আসলে পুজোর যে প্রস্তুতি মণ্ডপগুলিতে এখন একদমই শেষ পর্যায়ে। কিছু কিছু মণ্ডপে যেগুলিতে রং দেয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, সেই বিষয়টি এখন চলছে। আপনি যেমনটি জানতে চেয়েছেন আসলে এখানকার যে ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি আসলে আমরা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মৌলভীবাজারের প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশের সদস্যরা তারা অবস্থান করবেন, পাশাপাশি এখানে আনসার সদস্যদের মোতায়েন করা হবে। তো করোনাকালীন এই সময়টাতে আসলে গত বছরও মৌলভীবাজারের পূজা মণ্ডপগুলিতে খুব একটা উৎসব উদযাপন করতে পারেননি পূজারী যারা, তারা বলছেন, বা বিভিন্ন মণ্ডপে তারা ঘুরতে পারেননি। তবে তারা এবছর আশাবাদী, যেহেতু করোনার এই সময়টাতে একটু শিথিল আছে, তারা বলছেন যে এবছর তারা উৎসবটি উদযাপন করতে পারবেন। এবং পূজা এই মণ্ডপগুলিতে যারা আয়োজন করছেন তারা বলছেন যে স্বাস্থ্যবিধির যে ব্যাপারটি বলা হয়েছে, তারা যারা এখানে মণ্ডপগুলিতে ঘুরতে আসবেন, দর্শনার্থী পুণ্যার্থী, তাদেরকে তারা মাস্ক পরিধান করা কিংবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা তারা রাখবেন। তো সব মিলে আসলে মৌলভীবাজারের পূজা মণ্ডপগুলিতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শেষ পর্যায়ে এখন প্রস্তুতি। এবং আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের 7টি উপজেলায় কিন্তু এই পূজা উৎসবটি উদযাপন হচ্ছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে যে ত্রিনয়নী শিববাড়ি, সেখানে আসলে তারা প্রত্যেক বছরই এই উৎসবটি আয়োজন করে থাকেন এবং এখানে হাজার হাজার ভক্ত দর্শনার্থীর উপস্থিতি ঘটে। এছাড়াও মৌলভীবাজারের পাঁচগাঁও দুর্গা মণ্ডপে, পাশাপাশি কুলৌড়ার যে কাদিপুরে এখানে যে বড় উৎসব হয়ে থাকে সেগুলি বছর তারা আয়োজন করেছেন, পূজা উদযাপন করবেন। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারের পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে সেটি আমরা দেখেছি এবং শেষ ষষ্ঠীর মধ্য দিয়ে আগামী 11 তারিখ থেকে মৌলভীবাজারের উৎসবের শুরু হবে। মৌলভীবাজার থেকে দুর্গাপূজার সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। বিদেশি নাগরিকরা ভারতে ভ্রমণের ভিসা পাবেন 15 অক্টোবর থেকে, আর এর আবেদন নেওয়া হবে 12 অক্টোবর থেকে। বিদেশি পর্যটকদের প্রায় 1.5 বছর পর ভিসা দেওয়া শুরু করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুরুতে চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া হবে, তবে 15 নভেম্বর থেকে সব বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীরা ভিসা পাবেন। এছাড়া প্রথম 5 লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার কথাও জানিয়েছে নয়াদিল্লি। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 7,900 জন, নতুন আক্রান্ত 4,61,000। সবচেয়ে বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে 1,709 জনের। নতুন শনাক্ত হয়েছে 1,02,000। বিশ্বে এই নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে
49,000-এর বেশি, শনাক্ত 23,75,00,000-এর বেশি। এদিকে রাশিয়ায় করোনায় একদিনে 924 জন মারা গেছে। একদিনে শনাক্ত হয়েছে 27,500। বিধিনিষেধের শিথিলতা ও টিকা কার্যক্রমের ধীর গতির কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে দেশটিতে। এদিকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে 40,000-এর বেশি মানুষ। চিলিতে টিকার বুস্টার ডোজের ফলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনা। ঔপনিবেশিকতার প্রভাব এবং উপসাগরীয় অঞ্চলের শরণার্থীদের ভাগ্য প্রকাশে তার আপসহীন এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির স্বীকৃতি দিল নোবেল কমিটি। প্যারাডাইজ নামে তার চতুর্থ উপন্যাসের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। সহানুভূতিশীল ভাষা আর অর্থযুক্ত স্পষ্ট লেখনের জন্য পৃথিবী জুড়ে প্রসিদ্ধ তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনা, যার সাহিত্যিক জীবনের পুরোটাই কাটিয়েছেন ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের কষ্টের গল্প লিখে। শরণার্থীদের বিষয়ে তার জীবনমুখী দৃষ্টিভঙ্গির প্রতিদান হিসেবে এবার সাহিত্যে নোবেল পেলেন 72 বছর বয়সী এই সাহিত্যিক। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তার নাম ঘোষণা করে। 1994 সালে তার লেখা উপন্যাস প্যারাডাইসের জন্য তাকে মনোনীত করা হয়েছিল। এটি লেখা হয় বিংশ শতাব্দীর গোড়ার দিকে তানজানিয়ায় বেড়ে ওঠা এক ছেলের গল্প নিয়ে। 1948 সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন আব্দুল রাজাক গুরনা। 1960-এর দশকের শেষের দিকে শরণার্থী হিসেবে পাড়ি জমান যুক্তরাজ্যে। এখন পর্যন্ত 10টি উপন্যাস ও কয়েকটি ছোট গল্প লিখেছেন এই সাহিত্যিক, যার মধ্যে প্যারাডাইস ও ডিসারশন অন্যতম। তার লেখার প্রতিটি পরতে ফুটে ওঠে শরণার্থী জীবনের উপলব্ধি, দুঃখ আর বিড়ম্বনার কথা। অবসর নেয়ার আগ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্টের অধ্যাপক ছিলেন তিনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে টাইগারদের পঞ্চম অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্বগুণ আর নিজস্ব পারফরমেন্সে আছেন দারুণ অবস্থানে। সতীর্থদের মধ্যে হার না মানার মানসিকতাও তৈরি করতে পেরেছেন অধিনায়ক। আগের 6 আসরে ব্যাটে বলে বিবর্ণ রিয়াদ এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে মুখিয়ে। যে ফরম্যাটে শুধু ব্যর্থতাই হতো সঙ্গী, সম্প্রতি মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে সেখানেই ধারাবাহিক সাফল্য। টি-20তেও এখন স্বপ্নবাজ টিম টাইগার্স। অভিজ্ঞতা তারুণ্যের সমন্বয়ে দলকে এক সুতোয় গেঁথেছেন রিয়াদ। সবার মধ্যে বন্ধনটাও হয়েছে মজবুত। দলকে উজ্জীবিত রেখে ভালো মন্দ সময়ে সতীর্থদের পাশে থেকে যোগ্য নেতার ভূমিকায় রিয়াদ। ম্যাচ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, বোলার ব্যবহার কিংবা ফিল্ড সেটআপে তার মুন্সিয়ানা প্রতিপক্ষকে ফেলে শক্ত পরীক্ষা। বিশ্বকাপ অনেক খেলেছেন, এবার একটা বিশেষ। অধিনায়ক রিয়াদের বিশ্বমঞ্চে অভিষেক ওমান আমিরাতে পারফর্ম করেই নেতৃত্ব দিতে চান সামনে থেকে। চাপ তো সবসময় থাকবে। আপনি যখন বাংলাদেশে ফরে খেলবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, সবসময়ই চাপ থাকবে। একটা এক্সপেকটেশনস থাকে, নিজের এক্সপেকটেশনস থাকে, টিমের এক্সপেকটেশনস থাকে। তো এই এক্সপেকটেশনসগুলো সবসময় থাকবে, বাট আপনি যখন মাঠে নামবেন ওই জিনিসগুলো যেন সাইডে রেখে আমরা মাঠে নামতে পারি এবং আমরা আমাদের কাজের প্রতি ফোকাস রাখতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে। আইসিসি ইভেন্টে রিয়াদ দারুণ ধারাবাহিক। 3 সেঞ্চুরি ওয়ানডে বিশ্বকাপে চাপের মুহূর্তে। তবে টি-20 মেগা মঞ্চে তার সাদামাটা পারফরমেন্স। 22 ম্যাচে 50 নেই, মাত্র 14 গড়ে 194 রান, পাশে 8 উইকেট শিকার। এবার ফর্মে থেকেই গেছেন বিশ্বকাপ মিশনে। এই বছর অধিনায়ক দারুণ ধারাবাহিক, ফিনিশিংয়ে নজর কাড়া। 15 ম্যাচে প্রায় 25 গড়ে 296 রান, স্ট্রাইক রেট 100-র ওপর। এই পরিসংখ্যান যদিও রিয়াদের মূল্যায়নে যথেষ্ট নয়। আনসাং হিরো, সাইলেন্ট কিলার, এসব বিশেষণ সেটে আছে বহুদিন। এখন ক্যাপ্টেন কুল ট্যাগ যুক্ত হবার পালা। সে পথে রিয়াদ এগিয়েছে অনেকটা। মাশরাফিকে ছাড়িয়ে তিনি টি-20 সফল নেতা। বিশ্বকাপের আগে দলের মাঝে ছড়িয়ে দিয়েছেন বিশ্বাসের মন্ত্র। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলাকে 3-1 গোলে হারিয়েছে ব্রাজিল। আরেক ম্যাচে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ব্রাজিল। 11 মিনিটে এরিক রামিরেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে বারবার আক্রমণে গিয়েও ব্যর্থ হয় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে গতি বাড়ে নেইমারবিহীন ব্রাজিলের। 71 মিনিটে সমতা টানেন মার্কুইন হোস।
পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল, আর ইনজুরি টাইমে দলকে 3-1 ব্যবধানে বড় জয় এনে দেন অ্যান্টনি। অন্যদিকে প্যারাগুয়ের সাথে আক্রমণাত্মক শুরু করে আর্জেন্টিনা, একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি মেসি। প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ব্যর্থ হয় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচ। বেনজেমা এমবাপে নৈপুণ্যে রোমাঞ্চকর ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে ফ্রান্স। 2 গোলে পিছিয়ে থেকেও বিশ্ব চ্যাম্পিয়নদের জয় 3-2 গোলে। ইতালির আরিয়াঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই 2 গোলের লিড নেয় বেলজিয়াম। 37 মিনিটে কারাস্কোর পর বেলজিয়ামকে ফাইনালের স্বপ্ন দেখায় রোমেলু লুকাকুর গোল, কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। 62 মিনিটে করিম বেনজেমা ব্যবধান কমান। 7 মিনিট বাদেই সমতা আসে কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে থেও এর্নান্দেজের দারুণ ফিনিশিংয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় ফ্রান্স। রোববার ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ফ্রান্স ও স্পেন। Полуфинале скрещивания, но темп потеряли бельгийцы, и тем не менее Эден Азар с мячом, штрафной удар в ближний угол, гол! Гол! Эден Азар! Это фантастический гол! সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে 2 গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা মোহাম্মদ ও আলী আশফাকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে ব্যর্থ লাল সবুজের প্রতিনিধিরা। এই হারে ফাইনালের পথ অনেকটাই কঠিন হলো অস্কার ব্রুজনের দলের। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভুঁইয়াদের। স্বাগতিক দর্শকদের হুঙ্কারে উন্মাতাল মালে স্টেডিয়াম। লাল সবুজ দর্শকদের জন্য জায়গা মাত্র 2টি ব্লকে। স্প্যানিশ মাস্টারমাইন্ডের পছন্দের ফরমেশন 4-1-4-1। শুরুতে ধীর গতিতে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা, বিল্ড আপ ফুটবলে শুরুতেই বিপ্লুর চেষ্টা। আক্রমণ ভাগে ওরা মজবুত, কিন্তু লাল সবুজ ডিফেন্স ভাঙতে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা জানা ছিল। 22 মিনিটে প্রথম কর্নার, ইব্রাহিমের শট লক্ষ্যভ্রষ্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাসিং ফুটবলে নিজেদের রক্ষণ ঠিকঠাক রেখে বেশ কয়েকবার আক্রমণে বেঙ্গল টাইগাররা। শেষ 25 মিনিটে 31 ধাপ এগিয়ে থাকা দলটির আক্রমণে দিশেহারা টিম বাংলাদেশ। গোলপোস্টে জিকো নৈপুণ্যে প্রথমার্ধে রক্ষা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার দলের ত্রাতা জিকো। মিনিট খানিক পর শেষ রক্ষা হয়নি। মিডফিল্ডার হামজা মোহাম্মদের দুর্দান্ত বাইসাইকেল কিকে লিড স্বাগতিকদের। পরিকল্পনা বদলে সাবস্টিটিউট 3 খেলোয়াড়ে আস্থা অস্কার ব্রুজনের। ডিবক্সে সোহেলের ভুলে লিড ডাবলের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মালদ্বীপের নির্ভরতার প্রতীক আলী আশফাক। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে জামালের শট বার পোস্টে থাকলে হয়তো ব্যবধান কমতে পারত। শারীরিক দক্ষতা, বল দখল কিংবা পাসিং কোনোটাই যে ঠিকঠাকভাবে পালন করতে পারেনি টিম বাংলাদেশ। 18 বছরের শিরোপার আক্ষেপ ঘোষণার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আধিপত্য স্পষ্ট। মাস্টুই নেপাল ম্যাচের আগে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 5-5টি হলুদ কার্ড। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে জয় সম্ভব হয়নি। ম্যাচের পুরো সময় পূর্ণ মনোযোগ রাখতে না পারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে এই হার বলছেন জাতীয় দলের হেড কোচ অস্কার ব্রুজন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের রেফারিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড। আজকের রেফারিং পক্ষপাতমূলক ছিল, কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এমন রেফারি দিয়ে এই ধরনের টুর্নামেন্ট পরিচালনা করা উচিত না। আর মালদ্বীপ শারীরিকভাবে অনেক এগিয়ে ছিল। আমরা পুরোটা সময় একই ছন্দে খেলতে পারিনি। 7 দিনে 3টি ম্যাচ খেলতে হয়েছে আমাদের। ছেলেরা বেশ ক্লান্ত, তবে আমি ফাইনালের আশা ছাড়ছি না। আইপিএলে মুস্তাফিজের রাজস্থানকে হারিয়েছে সাকিবের কলকাতা। শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে 86 রানের জয়ে প্লে অফের পথে এগিয়ে গেল মর্গানের দল। টস হেরে শুরুতে ব্যাট করে 4 উইকেটে 171 করে কলকাতা। জবাবে বাজে শুরু রাজস্থানের। শুরুতে আক্রমণে আসেন সাকিব, নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে উইকেটও তুলেছেন। জয়সওয়ালকে শূন্যতে বোল্ড করে তৃতীয় বলে ব্রেক থ্রু দেন টাইগার পোস্টার বয়। এদিনও ব্যাটিংয়ের সুযোগ হয়নি সাকিবের, তবে মুস্তাফিজ 4 ওভারের কোটা পূর্ণ করেছেন ঠিকই, যেখানে 31 রান খরচায় উইকেট শূন্য কাটার মাস্টার। শুভমান গিলের 50 আর আইআর ত্রিপাঠীর অবদানে বড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা। 4-এ থাকা কেকেআরে ম্যাচ জিতে প্লে অফের পথে অনেকটা এগিয়ে গেল। এই ছিল সকাল 9টার 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।